দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের সকল সেক্টরের মতো উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা এই প্রসঙ্গটি নিয়ে। এই কথাগুলো বা আমি যে কথাগুলো বলি বেশিরভাগ কথা আমার মন গড়া কোনো কথা নয়, আমার বিভিন্ন সোর্স থেকে সংগ্রহীত তথ্য, বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহীত তথ্য, সেগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করি। এই মুহূর্তে আমি যে বিষয়টি বলছি সেটি বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক মানব জমিন একটি খবর দিচ্ছে যে উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা চলছে। বাংলাদেশে গত 5 আগস্ট পরবর্তী সময় থেকে নানা ক্ষেত্রে স্থবিরতা চলছে। যেমন বাংলাদেশে বিনিয়োগ, নতুন বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান নতুন হচ্ছে না, বরঞ্চ পুরনো কর্মসংস্থানের উপরেও কুঠারাঘাত হয়েছে, কারণ ইতোমধ্যে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের বন্ধ হয়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন আমাদের যে প্রকল্পগুলো আছে, উন্নয়ন প্রকল্প, উন্নয়ন অংশীদারদের সেই প্রকল্পগুলো স্থবিরতা চলছে, যেগুলো অনেকগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। মানব জমিনের রিপোর্ট কি বলছে? আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারত, চীন, জাপান ও রাশিয়া সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশের চলমান প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা বিরাজ করছে। কোনো কোনো প্রকল্পের কাজও বন্ধ রয়েছে, আবার কয়েকটি দেশ থেকে ঋণ ছাড়ও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নানা জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগে এই স্থবির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। চাঁদাবাজি কে করছে, কারা করছে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে চাঁদাবাজির মহা উৎসব করছে কারা। ক্ষমতায় এখন পর্যন্ত যায়নি, এখনো পর্যন্ত যেতে পারেনি একটা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে নিরপেক্ষ সরকার। যদিও এটি নিরপেক্ষ সরকার নয়, কারণ এরা জামাত, বিএনপি বা অন্যান্য যে দলগুলো এদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চাঁদাবাজিটা করছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পগুলোতে কাজ বন্ধ থাকলে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি হতে পারে। এভাবে চললে প্রকল্পগুলো বাস্তবায়ন, বৈদেশিক অর্থ ছাড় ও প্রকল্পগুলো থেকে প্রত্যাশিত সুফল পাওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসন আমলে দেশের পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প নেওয়া হয়। চলতি 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের সংখ্যা প্রায় 1352টি। প্রতি বছরের বাজেটেই প্রকল্পগুলোতে দিতে হয় মোটা অঙ্কের বরাদ্দ। এসব প্রকল্পে উন্নয়ন সহযোগী কয়েকটি দেশ থেকে অর্থ ছাড় বন্ধ হয়ে গেছে, ফলে বেশ কিছু প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। যেমন চলতি অর্থ বছরের প্রথম 3 মাস জুলাই সেপ্টেম্বর চীনের কাছ থেকে কোনো অর্থ পায়নি বাংলাদেশ। আমরা শুধু ভারতকে বলি যে ভারত সব প্রকল্প বন্ধ করে দিয়েছে, অর্থ ছাড় করছে না, চীনও কিন্তু বন্ধ করে দিয়েছে। এমনকি এই সময়ে কোনো নতুন ঋণের প্রতিশ্রুতিও দেয়নি দেশটি। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে চীনের ঋণ ছাড় না হওয়ার এই তথ্য পাওয়া গেছে। তবে উন্নয়ন সহযোগী দেশগুলোর ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা আশ্বস্ত করেছেন বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে। এই যে এই প্রকল্পগুলোর মধ্যে বেশ কিছু প্রকল্প আসলে অতিরঞ্জিত, যেগুলো জনবান্ধব কম, শুধুমাত্র নানা কারণে, আর্থিক লেনদেন, আর্থিক অনিয়ম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যেগুলো শুরু হয়নি, যেগুলো চলমান রয়েছে সেগুলো শেষ করতে হবে। কিন্তু যে প্রকল্পগুলো শুরু হয়নি সেগুলো বন্ধ হোক। আমরা যেটি দেখলাম যে শুধু ভারত নয়,
চীন এবং অন্যান্য দেশের অর্থ ছাড়ও হচ্ছে না। এদিকে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গায় টানপোড়েন শুরু হয়েছে ভারতের সাথে, আবার টানপোড়েন শুরু হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর মোড়ল। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ বিরোধী মনোভাব পোষণ করে, তাহলে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশমুখী হবে না। কিংবা পৃথিবীর অন্যতম একটি অর্থনৈতিক শক্তি ভারত, ভারত যদি বিমুখ হয়, তাহলে অন্যরাও কিন্তু সাহস পাবে না। একজন এগিয়ে আসা দেখে আরো 10 জন এগিয়ে আসে। অবস্থাটা কিন্তু তেমন। ভারত পৃথিবীর অর্থনৈতিক শক্তির জায়গায় একটা বৃহৎ অর্থনীতি, টপ 5-এর একটি। শুধু তাই নয়, ভারতের জনগণ, ভারতের যোগ্য মানুষগণ পৃথিবীর বিভিন্ন দাতা সংস্থারও প্রধান। কিন্তু মার্কিন প্রশাসনে, এই যে ট্রাম্প প্রশাসনে, ভারতের অসংখ্য মানুষ নিয়োজিত হতে যাচ্ছেন। বরাবরই সব প্রশাসনেই থাকে ভারতীয়রা, কিন্তু ট্রাম্প প্রশাসনে রেকর্ড সংখ্যক ভারতীয়রা, হিন্দুরা নিয়োজিত হতে যাচ্ছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের কাছ থেকে বেঁকে বসে, কিংবা ভারত যদি আমাদের কাছ থেকে বেঁকে বসে, তাহলে অন্যরা কিন্তু আসবে না। আপনি একবার চিন্তা করুন যে ধরুন একটা দূরের মানুষ, সেই দূরের মানুষটা প্রথমে আপনার সম্পর্কে খোঁজ নেয় কোথায়? আপনার প্রতিবেশীর কাছে, আপনার বাড়ির পাশে। খোঁজ নিয়ে যদি জানে যে আপনি নেতিবাচক মানুষ, তাহলে কিন্তু ওই দূরের অপরিচিত মানুষটি আপনার ছায়াও মাড়াবে না। এছাড়া যদি দেখে ওই মানুষটি যে আপনার প্রতিবেশী, আপনার সাথে কথাবার্তা বন্ধ, কিংবা আপনি ওই বাড়িতে দাওয়াত খেতে যান না, এগুলো দূর থেকে পর্যবেক্ষণ করে, যদি দেখে যে এমন সম্পর্ক, তাহলে কিন্তু আপনার কাছে কেউ আসবে না। আমরা বাংলাদেশকে ধীরে ধীরে কূটনৈতিকভাবেও তেমন দিকেই নিয়ে যাচ্ছি। কারণ এই যে শুধু ভারত কেন, ভারত, চীন, জাপান, রাশিয়া কেউ অর্থ ছাড় করছে না। অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগ বন্ধ। তাহলে বাংলাদেশ কিভাবে উঠে দাঁড়াবে? কেন এমনটা হলো? আওয়ামী লীগ সরকারের অনেক ভালো কাজ আছে, আবার অনেক অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা আছে, এবং উচ্চাভিলাষী প্রকল্প নেওয়ার রেকর্ডও আছে, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়ারও রেকর্ডও আছে। আমরা তো চেয়েছিলাম, বা আমরা চাই যে একটা নতুন সরকার এসে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারটি সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ধরে থাকতে চাইছে। কিন্তু বর্তমান অবস্থা যেটি দেখা যাচ্ছে, যে আমাদের বাংলাদেশ এক প্রকার স্থবির হয়ে পড়ছে। এটি তো কাম্য নয়। এটি বাংলাদেশকে অনেক পিছিয়ে নিয়ে যাবে, এবং বাংলাদেশ উঠে দাঁড়ানোর যে একটি প্রয়াস ছিল, নানা রকম অনিয়ম দুর্নীতির মধ্যেও একটা উঠে দাঁড়ানোর একটা প্রয়াস ছিল, একটা চলন্ত ট্রেন ছিল। সেই চলন্ত ট্রেনটিকে একটা বিকল ট্রেনে রূপান্তর করা হচ্ছে। এটি কাম্য নয়, এটি দুঃখজনক। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বর্তমান যে সরকার, এই সরকার যেন এই যে স্থবিরতা যে কোনো মূল্যে, আর এই সরকারের কথাবার্তা, এই যে দেখেন ভারতের সাথে সম্পর্ক খারাপ, ইসকন হিন্দু ইস্যু নিয়ে, আমাদের সরকারের পক্ষ থেকে আমি নমনীয় কথাবার্তা শুনতে পাচ্ছি না। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, এই যে জাতীয় পতাকা অবমাননা, আমার জাতীয় পতাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতার সামনে পোড়ানো হলো, আমি হৃদয়ে অবশ্যই রক্তক্ষরণ অনুভব করলাম। কিন্তু পতাকা অবমাননাটা শুরু করলো কে? বাংলাদেশ। ভারতের জাতীয় পতাকা বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গেটে একে পায়ে মারাচ্ছে। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে যে কারা এগুলো করছে? ব্যবস্থা নিয়ে যদি ভারতের কাছে কড়া প্রতিবাদ জানাতো, তাহলে মানতাম যে না, বাংলাদেশ
সঠিক পথেই আছে, কিন্তু সার্বিক অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে এই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটিটিউডের কারণে কূটনৈতিকভাবেও বিচ্ছিন্ন হতে চলেছে। মাননীয় প্রধান উপদেষ্টা সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে ইউরোপীয় দেশসমূহের কমপক্ষে 20 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার যাদের দিল্লিতে অফিস, তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসবেন। এখনো আসেননি, কিন্তু আদৌ কি আসবেন নাকি ওটা কথার কথা ছিল? অর্থাৎ আমরা নানাভাবে কূটনৈতিকভাবেও বিচ্ছিন্ন হতে চলেছি বলেই মনে হচ্ছে। এগুলোর অবসান দরকার। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবসান করুন। দেশকে স্বাভাবিক যে গতি ছিল সংস্কার করতে পারলে করুন, অন্ততপক্ষে যে গতিটা ছিল, যে চলমান ট্রেনটি ছিল, সেই ট্রেনটি অন্ততপক্ষে চালু রাখুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।